সন্ধ্যার আগে মহলে ফেরার জন্য বেরিয়ে এলো মেহেরনাজ। কিছু প্রশ্নের উত্তর খোঁজার সন্ধান পেতে গিয়েছিল পেছনে, তবে কতটুকু সত্য তা বাহির করতে হবে। মহলে প্রবেশের আগে চোখ আটকালো কিছু প্রহরী একটি বৃদ্ধ লোককে টেনে নিয়ে যাচ্ছে, আর লোকটি ভয়ে হাত জোড় করছে। মেহেরনাজ এগিয়ে গেল। সবাই তাকে দেখা মাত্র নুইয়ে সালাম জানালো। সে জানতে চাইল, কি হয়েছে? ওনাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রহরীরা মাথা নিচু করে উত্তর দিল, এই বড় সাহস দেখিয়ে ফেলেছে। জমিদার মহলের সামনে দিয়ে জুতো পায়ে হেঁটে যাওয়া নিষেধ, সেখানেও জুতো পায়ে দিয়ে হেঁটে গিয়ে নিয়ম ভেঙেছে, তাই জমিদার সাহেবের কাছে নিয়ে যাচ্ছি। মেহনাজ একবার লোকটার দিকে তাকালো। লোকটা ভয়ে চুপসে গেছে। জোর করে রাখা হাতটা এবার তার দিকে দিল, বাঁচার আশায় ছেড়ে দিতে বলছে। হাত জোর করছে। মেহনাজ এক পলক তাকালো। শরীরে ময়লা জামাকাপড়, মাথার চুল এলোমেলো, বয়স 60 ঊর্ধ্ব। মেহনাজ প্রহরীদের এবার হুকুম দিল, ওনাকে ছেড়ে দিন। জুতো পায়ে দিয়ে হেঁটে যাওয়া কোনো অন্যায় নয়। জমিদার যদি প্রজারা হয় তবে প্রজারা তাকে সম্মান নিজ দায়িত্বে করবে। জুতো পায়ে দিয়ে হেঁটে গেলেই অসম্মান হয় এমন কোথায় লেখা আছে? একজন প্রহরী মাথা নিচু করে উত্তর দিল, এটা যুগ যুগ ধরে চলে আসা নিয়ম বেগম সাহেবা। আপনি নতুন, তাই এসব নিয়ম সম্পর্কে জানেন না। জমিদার সাহেবের কাছে না নিয়ে গেলে সমস্যা হবে। ওনাকে ছেড়ে দিন। আমি কথা বলবো জমিদার মশাইয়ের সঙ্গে। এরপরেও কিছু বললে বলবেন, আমি নির্দেশ দিয়েছি। প্রহরীরা না পেরে ছেড়ে দিল। লোকটা ছাড়া পেয়ে যান ফিরে পাওয়ার ন্যায় আনন্দ নিয়ে মেহেরনাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। মাথা নুইয়ে মেহেরনাজের নিকটে গিয়ে ফিসফিস করে পাগলের মতো বিলাপ করতে লাগল। মানুষ যেমন দেখায় আসলে তেমন নয়, আর যেমন দেখায় না সে তেমনই। তুমিই পারবে সবার আসল রূপ প্রকাশ করতে। এই মহলে লুকিয়ে আছে সত্য, যা মিথ্যের জালে বন্ধ। তুমিই পারবে মা। বলেই লোকটি দৌড়ে পালালো। মেহেরনাজ পিছু ডাকলো, ছুটল খানিকটা, কিন্তু লোকটাকে আর নাগালে পেল না। লোকটা কি বলে গেল, কাকে উদ্দেশ্য করে বলল, আর কেনই বা এই লোক? মেহেরনাজ এসব ভাবতে ভাবতে আবার মহলের দিকে অগ্রসর হলো। মহলের প্রবেশদ্বারে দেখা মিলল জাভেদের সঙ্গে। মানুষটাকে সে কয়েকবার দেখেছে। আগে মহলে আসলে দেখেছিল কয়েকবার, আর কাল দেখেছে। প্রবেশদ্বারের পাশে দাঁড়িয়ে মেহেরনাজের দিকে কেমন স্থির দৃষ্টিতে চেয়ে আছে। এই দৃষ্টির মানে সে বুঝল না। ভ্রু কুঁচকে তাকালো একবার। সে দৃষ্টি আসলে ভালো নাকি মন্দ তা বুঝতে সময় নিল। মেহেরনাজ চোখ ফিরিয়ে মহলের ভেতরের দিকে পা বাড়াল। অন্দরমহলে প্রবেশ করবে, তখনই তনিমার সঙ্গে দেখা। সে তাকে দেখেই বলল, ভাবি, আপনি কি ভাইজান দুপুর থেকে খুঁজে হয়রান হচ্ছিল, কাউকে বলে যাননি কেন? বড়মা সহ ভাইজানও রাগ করেছেন। মহলের বাইরে গেলে বলে যেতে হবে, তুমি এখন জমিদার মহলের বেগম, আগের মতো চলাফেরা করলে হবে না। মেহেরনাজ শুনল। দূরে সালেহা বেগমকে আসতে দেখে উত্তর দিল, কেউ ছিল না তাই বলিনি। জমিদার পুত্রের বেগম হওয়াতে অন্যায় ব্যতীত সব মেনে নিব। এতটুকু বলেই সে চলে গেল। সালেহা বেগম ঠাই দাঁড়িয়ে রইল। মেহেরনাজ তাকে পাশ কাটিয়ে চলে যাওয়া যেন মনে বিস্ফোরণ ঘটল। তানিমা তার সামনে এগিয়ে গেল, বলল, তনিমা, এদিকে আয় তো। শিহাবের ডাকে তনিমা ছুটল। শিহাবের আজই বিকেলে এসেছে। ভাইয়ের সামনে দাঁড়ালো, বলল, কি হয়েছে ভাইজান? ভাইজানের নিকা আমিরাত চাচার কন্যার সাথে হয়েছে। ওটা কি মেহেরনাজ? তনিমা মাথা নাড়ল, বলল, তুমি তো ছিলে না। মেহেরনাজ কি তোমার কি পছন্দ হয়েছে ভাইজানের স্ত্রী হিসেবে? শিহাব কোনো কথা বলল না। তনিমার প্রশ্ন উপেক্ষা করে চলে গেল নিজ কক্ষে। যাওয়ার পথে তাকালো ইমতিয়াজের কক্ষের পানে। মেহেরনাজ কক্ষের সামনে দাঁড়িয়ে আছে। দরজায় ঠক ঠক করছে, কিন্তু ইমতিয়াজ কিছুতেই খুলছে না। মেহেরনাজ এবার আওয়াজ তুলে বলল, দরজা না খুলে আমি বাড়ি চলে যাচ্ছি। কথাটুকু বলা মাত্র দরজাটা খুলল। হ্যাসকা টানে মেহেরনাজকে কক্ষের ভেতর এনে আবার দরজা বন্ধ করে দিল ইমতিয়াজ। সব এত তাড়াতাড়ি হলো যে শিহাব চোখের পলক ফেলার আগেই মেহেরনাজ নেই। সে আর থাকলো না, চলে গেল খরমের আওয়াজ তুলে নিজ পথে। মহল থেকে বেরিয়েছো কাকে বলে? আমাকে বলেছ? আমিজানকে বলেছ নাকি আব্বাজানকে বলেছ? মেহেরনাজ তার বাহু থেকে ইমতিয়াজের হাত সরিয়ে দিল।
চোখে চোখ রেখে উত্তর দিল। আপনি মহলে থাকেন যে বলে যাব? আপনার এত হিসেব নিয়ে কাজ কি? আপনি বাইজি গৃহে যান, আমি কৈফিয়ত চাই আপনার কাছে। ইমতিয়াজ হেসে উঠল। অট্টহাসি ঝংকার তুলল কক্ষ জুড়ে। মেহনাজ তার এই হাসির কারণ খুঁজে পেল না। কপালে গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে আছে। ইমতিয়াজ কোনোমতো হাসি থামিয়ে একটু নিকটে গেল। এক দূরত্ব তাদের মাঝে। ফিসফিস কণ্ঠে বলল, আমি কৈফিয়ত দিলে তুমি দেবে? যদিও জমিদার ঐতিহ্যে আছে জমিদার বংশীয়রা কাউকে কৈফিয়ত দেয় না, তবে তুমি আমার বেগম। বেগম চান একজন আদর্শ স্বামীর কর্তব্য হলো স্ত্রীর কাছে সব বলা। কিন্তু তুমি তো আদর্শ স্ত্রী হয়ে ওঠোনি, কাছে আসোনি, ভালোবাসোনি, তাই বলি না। মেহনাজও এবার হেসে উঠল। তাচ্ছিল্য সুরে বলল, আদর্শ স্বামী কাকে বলে জানেন? যার চরিত্রের ঠিক নেই সে আবার আদর্শ স্বামী হতে চায়। আমাকে আদর্শ বেগম হতে বলছে। হ্যাঁ, ব্যাপারটা কেমন হাস্যকর না? আদর্শ স্বামী বলতে কাকে বোঝো? কার মতো হতে বলো? আমার আব্বাজানের মতো, যে স্ত্রীর কথাকে গুরুত্ব দেয়, পরনারীর কাছে যায় না। ইমতিয়াজ চুপ হয়ে থাকল। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি এখনো আছেই কিছুটা। সে আর কোনো কথা না বলে শোয়ার জন্য পালঙ্কে বসল। মেহেরনাজের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, সময় আসলে আদর্শ স্বামী হব, কিন্তু অন্য কারো মতো নয়। আমি আমার মতো থাকবো, তোমার আমাকে আমার মতোই ভালোবাসতে হবে। আজ হয়তো মনে মনে বলছো ঘৃণা যাকে করি তার জন্য ভালোবাসা জন্মাবে না, কিন্তু একদিন সময় আসবে তুমি আমাকে ভালোবাসবে, কাছে ডাকবে, সেদিন খেতাব দিবে আমিই তোমার আদর্শ স্বামী। মেহেরনাজ কেবল ব্যঙ্গ হাসল। কিছু না বলেই কক্ষ হতে বেরিয়ে গেল। ইমতিয়াজ চোখ বন্ধ করল। ক্লান্তি লাগছে ভীষণ। চোখ বুজে আসছে। পালঙ্কে গা এলিয়ে দিয়ে দুহাত মেলল। চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে পারল তার হাতের নিচে কিছু একটা আছে। চোখ খুলে মুঠোবন্তি হাতটা খুলল। দেখতে পেল চুলে দেওয়া কাটা। মেহেরনাজের নিচয়ই। ইমতিয়াজ কিছু একটা ভেবে বলে উঠল, পুষ্পের পথ এঁকেছি তোমার জন্য, কাটার কোনো অস্তিত্ব নেই সেথায়। তুমি আমার পথে কাটার আচরণ বেছেও নাই খুব ভয়। পথ শেষে ফিরলে পিছু দেখবে আমার মুখ, বিপদ তোমার রুখবো আমি, করব সমস্ত ভয়কে জয়। রসুই ঘরে প্রবেশ করল মেহেরনাজ। শারমিন আর হামিদা রান্না করছে। মেহেরনাজ গিয়ে বসল। শারমিনকে উদ্দেশ্য করে বলল, কি করতে হবে বলুন? কি রান্না করা বাকি আছে? তাহেরা আর ফাহিমা সবজি কাটছিল। ফাহিমা উত্তর দিল, এখন তো সবজি চড়াবে, আপনি সবজি রান্না বসান। হামিদা কিছু বলছে না, শারমিন আছে বলে। আশেপাশে সালেহাকে খুঁজছে। মেহেরনাজ সবজিগুলো হাঁড়িতে রাখবে তখনই পিছন থেকে ভারী কণ্ঠস্বর ভেসে আসলো, সবজি আমি রান্না করব। তুমি যেমন কাউকে পরোয়া করো না, তাহলে এই রসুই ঘরেও তোমার আসতে হবে না। এতদিন আমি পারলে এখনো পারবো। মেহেরনাজ হাসল। সালেহার কণ্ঠে হিংস্রতা প্রকাশ পেল। ঘি ঢালার লোক পাশেই রইল। আম্মা আপনাকে শীতল জল হিসেবে চমৎকার মানায়। অগ্নিরূপ ধারণ করে আশেপাশে ঘিয়ের থেকে নিজ অবস্থান দূরে রাখবেন। কথাটা বলার সময় তার দৃষ্টি ছিল রেবেকার দিকে। রেবেকা ভেতরে কটমট করলেও বাহির থেকে চুপ রইল। মেহেরনাজ আগে থেকে খেয়াল করেছে রেবেকা তাকে কেন জানি সহ্য করতে পারে না। সালেহা উত্তরে বলল, শীতল জলে সবাই ময়লা ছুঁড়ে মারে, অগ্নি হলে সকলে দূরে ভয়ে সরে। মেহেরনাজ কাজ না পেয়ে রসুই ঘর থেকে বেরোল। সোজা গেল মালিনীর কক্ষে। তনিমা আর মালিনী কি নিয়ে যেন হাসাহাসি করছে। মেহনাজকে আসতে দেখে দুজনে হাসি বন্ধ করল। মালিনী জিজ্ঞেস করল, ভাইজানের রাগ ঠান্ডা হয়েছে? রাগারাগি করেনি তো? কার রাগ ঠান্ডা হলো নাকি আগুন হলো কে খোঁজ রাখে? কারো রাগারাগির ধার ধারি না আমি। কেউ কিছু দিলে আমিও পাল্টা দিই, হোক সেটা জবাব কিংবা অন্য কিছু। মালিনী মেহনাজকে বসতে বলল। তনিমা তার দিকে চেয়ে আছে। রূপের মতোই প্রখর তার তেজ। যেমন রূপ তেমন কাজ, তেমনই কথা। তনিমাকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মেহনাজ ফিসেল হেসে বলল, দেখছিলে তোমার ভাইজানকে সুখে রাখতে পারবো কিনা, তাই তো? তনিমা চমকে উঠল। সে কি করে জানলো এই কথা? তবে কি জেনেছে? কিন্তু সে তো ওখানে ছিল না। তবে তনিমার ভাবনা দেখে মেহনাজের ঠোঁটের হাসি গাঢ় হলো। শব্দ তুলে বলল, বাতাসেরও কান আছে, হাওয়ার সঙ্গে আমার সন্ধি আছে। হাওয়ার আমায় বলে, দৃষ্টিরা আমায় চেনায়। কে শত্রু কে বন্ধু সেটাও বোঝায়। তনিমা চুপ। সে খারাপ কিছু বলেনি,
মালিনী কিছু বুঝতে পারছে না। প্রশ্ন করার আগেই একজন দাসী কক্ষে প্রবেশ করল। মাথা নিচু করে সম্মান জানিয়ে বলল, বেগম, আপনাকে বড় জমিদার মশাই ডাকছেন। জরুরি তলব এখনই যেতে বলেছেন। মেহনাজ উঠে পড়ল। জরুরি তলব কি তা সে ভালো করেই জানে। দাসীর সঙ্গে বেরিয়ে পড়ল। জানতে চাইল, কোথায় আছেন তিনি? নিজ কক্ষে আছেন, সেখানে আপনার আব্বাজান এবং আপনার উনিও আছে। মেহনাজ দাপটের ন্যায় ছুটল। জবাব তৈরি করল। প্রশ্ন কি হতে পারে তা আগেই ভেবে নিল। জানা প্রশ্নের উত্তর দিতে নিজেকে প্রস্তুত করল। বাহিরে বৃষ্টির বর্ষণ হচ্ছে। শীতের প্রকোপের সাথে বৃষ্টিও সন্ধি করছে। গায়ে মোটা চাদর জড়িয়ে শুয়ে পড়েছে মেহনাজ। রাতের খাবারও খায়নি। কিছুই ভালো লাগছে না। সব কিছু কেমন এলোমেলো লাগছে। তখন যখন সাইফুদ্দিন নওয়াজ খান ডেকেছিল ওই লোককে ছেড়ে কেন দিয়েছি সেই হিসাব নিতে, এত বছরের ঐতিহ্যের নিয়ম ভেঙে কেউ পার পেলে ভবিষ্যতেও এমন করাটা সাহস দেখাবে। মেহনাজ যোগ্য জবাব দিয়ে বেরিয়ে এসেছিল। ইমতিয়াজ নিশ্চুপ ছিল। আমিরাত কন্যাকে চেয়েও চুপ করাতে পারেনি। সাইফুদ্দিন নওয়াজ অসন্তোষ প্রকাশ করেছে। সেসব ধার না ধেড়ে মেহনাজ চলে এসেছিল। সবে তার চোখে ঘুম ধরা দিচ্ছিল, তখনই হরাম শব্দে কক্ষের দরজা খুলে গেল। মেহনাজ মাথা ঘুরিয়ে চাইল। ইমতিয়াজকে দেখে চোখ ফিরিয়ে নিল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। গত দুরাত থেকে ঘুম ভালো হয়নি। পালঙ্কে ইমতিয়াজের উপস্থিতি টের পেল। মেহনাজের পাশে শুয়ে পড়ল। শীত করার কারণে চাদরের এক কোণা টেনে নিল। মেহনাজ চুপচাপ সব দেখে গেল। কিছুক্ষণ পর কোনো নড়াচড়ার শব্দ না পেয়ে ভাবল হয়তো ঘুমিয়ে গেছে। মাথা ঘুরিয়ে বামে চাইল। ইমতিয়াজ খোলা চোখে তার দিকে তাকিয়ে আছে। মেহনাজ সঙ্গে সঙ্গে ফিরল। ইমতিয়াজ শব্দ করে হেসে উঠল, বলল, ভয়ঙ্কর সুন্দর দৃষ্টি নিয়ে তাকিয়ে না বেগম জান। প্রেমে পড়লে ভয়ঙ্কর রূপ ধারণ করব। মেহনাজ কথা বাড়াল না। নিদ্রাহীন রাত্রি যাপন করে এমন শীতল পরিবেশে চোখ বুজে আসছে। ঘুম হানা দিচ্ছে বলে সে চোখ বুঝল। খানিক বাদে ঘুমের রাজ্যে পাড়ি দিল। বৃষ্টির তীব্রতা যেন আরও বাড়ল। অসময়ে বৃষ্টি ফসলের ক্ষতি করবে, সাথে প্রজাদের ভোগান্তি বাড়াবে। ইমতিয়াজ চুপচাপ মেহনাজের ঘুমানো দেখল। আজ আর কিছু বলল না। একটু পর সে নিজেও চোখ বন্ধ করল। আভিজাত্যের মহলের মানুষরা আরামেই ঘুমায়। দুশ্চিন্তায় মরে কেবল অসহায় মানুষগুলো। মধ্যরাতে হঠাৎ ইমতিয়াজের ঘুম ভেঙে গেল। বুঝতে পারল তার বক্ষের সাথে লেপ্টে জড়িয়ে আছে কেউ। চোখ তুলে তাকালো। মেহনাজের সুশ্রী মুখখানা নজরে পড়ল। শীতে শরীর কাঁপছে তার। উষ্ণতা পাওয়ার আশায় তার কাছে এসেছে নিজের অজান্তেই। ইমতিয়াজ হাসল, জড়িয়ে নিল মেহনাজের শীতল শরীরখানা। কম্পিত শরীরে উষ্ণ অনুভব করতেই মেহনাজ আরও শক্ত করে ধরল। ঘুমের ঘোরে কি করছে যদি সে জানত তবে তার ধারে কাছেও আসতো না। একটু পর ইমতিয়াজ ও চোখ বন্ধ করে গভীর ঘুমে তলিয়ে গেল। হিমশীতল পরিবেশে একটু বেশি উষ্ণতায় ঘুম জব্বর হলো। মেহনাজের ঘুম ভাঙবে এমন ভাব। তার আগে ঘুমের ঘোর টের পেল গভীর উষ্ণতা এবং কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাকে। এই অনুভবটুকু মস্তিষ্কে হুট করে হানা দিতেই সে চোখ খুলল। মাথা তুলতে গিয়ে বাধা পেল। শক্ত বাঁধনে সে বন্দী। মাথাটা চেপে রাখা। ইমতিয়াজের বক্ষে লেপ্টে আছে এবং তার হাতের বাঁধনে বন্দী আছে। এত নিকটে যেন তার হৃদয়ে অন্যরকম অনুভূতি সৃষ্টি করল। ইমতিয়াজের মুখখানা তার মুখোমুখি হয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তাকে বড় নিষ্পাপ লাগল। মন চাইল আর একটু কাছে যাই, জড়িয়ে রাখি সারাবেলা। হঠাৎ তার মনে পড়ল কিছু কথা, কিছু স্মৃতি। এটা কি করছিলাম? হৃদয় তাকে কাছে টানছিল, কিন্তু এমন তো সে চায় না। মেহনাজ তৎক্ষণাৎ হাতের বাঁধন ছিটকে দিয়ে উঠে পড়ল। ইমতিয়াজ ধরপড়িয়ে উঠল। হঠাৎ এমন হওয়াতে যেন ভরকে গেল। ঘুম ঘুম চোখে তাকালো মেহনাজের দিকে। সে কঠিন মুখাবয়ব নিয়ে তারই দিকে তাকিয়ে আছে। আপনি আমায় জড়িয়েছিলেন কেন? ঘুমের সুযোগ নিয়ে ছুঁয়েছেন আপনি। ইমতিয়াজের ব্যাপারটা বুঝতে সেকেন্ড সময় লাগলো। কড়া চাহনিতে তাকিয়ে বলল, তুমি কি পরো না রে যে ছুলে পাপ হবে? যদি হয় তবে আমি পাপই হতে চাই। আমায় ছুলে পাপ হবে না, তবে মেহনাজ থেমে গেল। যে কথা বলতে যাচ্ছিল তার উপযুক্ত প্রমাণ নেই।
উপযুক্ত সময়টা চোখে দেখতে হবে। কি করছেন ছাড়ুন। ইমতিয়াজ কাছাকাছি গিয়ে পেটে হাত রেখে জড়িয়ে নিল। মেহনাজের কথাতেও ছাড়ল না। মুখখানা তার দিকে করে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেহনাজের কেমন অস্বস্তি হচ্ছে, সে ছুটতে চাইছে। ইমতিয়াজ বিরক্ত হলো, মুখে সূচক আওয়াজ করল। সারা রাত বুকের বাপাসে লেপটে রইলে, আর এখন দূরে সরতে পায়তারা করছো? তোমার কিসের এত ঘৃণা আমার প্রতি? সেটা আপনার অজানা নয়। ইমতিয়াজ তাকে ছেড়ে দিল, পালঙ্ক হতে উঠে পড়ল। কক্ষের দরজা খুলে চলে যাওয়ার আগে শুধু এইটুকু বলে গেল, নিজেকে পবিত্র সত্যবাদী বুদ্ধিমতী নারী দাবি করো, অথচ সব সত্য তোমার চোখের আড়ালে রইল। যে চোখের সামনে দেখো তাই বিশ্বাস করো। কিছু দেখার পিছনে সত্যি লুকিয়ে থাকে, সে তুমি কখনো জানবে না। ইমতিয়াজের কথায় মেহেরনাজের হঠাৎ কালকের সেই বৃদ্ধের কথা মনে পড়ল। সেও বলেছিল, চোখের সামনে যা দেখো তা সঠিক নয়, যা দেখো না তাই সত্য, যা সবার চক্ষু আড়ালে রয়। নিকার পরে একজন স্ত্রীর দায়িত্ব পালন করতে না পারলে নারী তুমি ব্যর্থ। কথাটা কর্ণগোচর হতেই মেহেরনাজ তাকালো। ইমতিয়াজ কথাটুকু বলেই তলোয়ারটা হাতে নিয়ে বেরিয়ে গেল। তার গমনের দিকে দৃষ্টি রয়ে গেল। মন বলল, আমি কি হতে চাইনি আদর্শবান বেগম হতে? চেয়েছিলাম তো, কিন্তু পরিস্থিতি আমায় এইখানে আনলো। সুখের বদলে অস্বস্তি আর রহস্য জেঁকে ধরলো। আমি তো সাধারণ মানুষের সঙ্গে সাধারণ জীবন চেয়েছিলাম। নিজেদের একটা ছোট্ট মহল থাকতো, সেখানে একজন আদর্শবান চরিত্রের পুরুষকে জীবনসঙ্গী করে সংসার সাজাতো, সুখে দুঃখে সারা জীবন কাটিয়ে দিতাম। মালিনী আজ বাগানে ঘুরঘুর করছে। বাগানে সদ্য ফোটা ফুলগুলো কোমল হাতে ছুঁয়ে দিচ্ছে আর আনমনে মুচকি হাসছে। ছুটে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মাঝে মাঝে চোখ বুলাচ্ছে আশেপাশে, কিন্তু সেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পাচ্ছে না। পুরো বাগান কয়েকবার পায়চারি করলো, তবুও দেখতে পেল না। তবে কি আজ আসেনি? মালিনীর মন খারাপ হলো, কিন্তু কেন? এর উত্তর কি মিলল? মালিনীর আশাহত হয়ে ফিরে যাওয়ার জন্য পা চালালো। পথে এক প্রহরীকে ডেকে জিজ্ঞেস করল, মালি আজ আসেনি? না, জমিদার কন্যা আজ আসেনি। খবর পাঠিয়েছে তার আব্বাজান বড়ই অসুস্থ, তাই আসতে পারবে না। কেন, কোনো দরকার? না না, কোনো দরকার না, এমনি জিজ্ঞেস করলাম। মালিকে দেখলাম না, গাছগুলোতে পানি দেওয়া হয়নি তাই। আমি একজনকে পাঠাচ্ছি পানি দিতে, আপনি মহলে যান। মালিনী মহলের দিকে অগ্রসর হলো। মালির আব্বাজান অসুস্থ শুনে তার বেশ খারাপ লাগলো। মুখখানা এমনই আধারে নিমজ্জিত। তোর ভাবি বেগম কোথায় মালিনী? সে পিছনে তাকালো। জাভেদ তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে, কিন্তু মেহেরনাজের খোঁজ করছে কেন? কি হলো? হুম, ভাবি বেগম আম্মাজানের কক্ষে মনে হয়। আম্মাজান কিছু কাজে ডেকে নিয়ে গিয়েছিল, দেখেছিলাম। তখনই শিহাবও উপস্থিত হলো। এক পলক মালিনী তার দিকেও চাইল। তোমারে তো দেখা পাওয়া যায় না ভাইজান, আপনি কোথায় থাকেন বলেন তো? শিহাব মুচকি হেসে হাত দুটো বুকের মাঝে রেখে উত্তর দিল, এই মহলের চাকচিক্যতা আর ভালো লাগে না। প্রকৃতির নিকটে শান্তির খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াই। মালিনী শুধু হাসল। তার মন খারাপ বিধায় আর বেশি কিছু জিজ্ঞেস করল না। সে চলে গেল সেখান থেকে। শিহাব লক্ষ্য জাভেদ তার দিকে কেমন করে তাকিয়ে আছে। কি দেখছেন ভাইজান? আজকাল আপনাকে নাকি বনে জঙ্গলে দেখা যায়। জাভেদ কিছুটা চমকে উঠল, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। বলল, তুই প্রকৃতির মাঝে শান্তির জন্য যেতে পারলে আমি কেন পারি না? বন জঙ্গলে কিন্তু বাঘ, সিংহ, হিংস্র জন্তু জানোয়ার আছে, মানুষ বলে। জঙ্গলের ভেতরে যাই না আমি। জাভেদ চলে গেল। শিহাব তার দিকে চেয়ে রইল। দুপুরের দিকে মহলে উপস্থিত হলো পাশের গ্রামের কিছু প্রজা। সাইফুদ্দিন নওয়াজ খান দরবারে বসলেন। প্রজাদের মধ্যে দুজন বউ কাঁদতে কাঁদতে জমিদারের সহিত হাতজোড় করে বলতে লাগলো, জমিদার মশাই, আমাদের স্বামী পশ্চিমে জঙ্গলে কাল বিকেলে কাঠ কাটতে গেছিল, কিন্তু এখনো ফিরেনি। আপনি দয়া করে কিছু করুন। জঙ্গলে গেলে কি ফিরে আসে না? অনেকে জানার পরেও কেন গেছে? এক বউ কাটতে কাটতে আবার বলল, কাঠ না কাটলে খাবো কি? এবার ফসল একটুও ভালো হয়নি, যা হয়েছে পাওনাদারকে দিতে শেষ হয়ে গেছে। সাইফুদ্দিন নওয়াজ খান বড় দুশ্চিন্তায় পড়লেন। পাশে ইমতিয়াজ আর আমিরাতকে বললেন, এক্ষুনি প্রহরী পাঠাও, খোঁজ নিতে বলো। আর আপনারা বাড়ি চলে যান, খোঁজ পেলে জানানো হবে।
পশ্চিমের জঙ্গলে আর কেউ যেন না যায় এই ঘোষণা রাজ্যে করে দিতে দিল ইমতিয়াজ। সাইফুদ্দিন নওয়াজ খান উঠে পড়লেন, চলে গেলেন অন্দরমহলের ভেতরে। ইমতিয়াজও আসলো পিছু পিছু। আমিরাত তার কাজে বেরিয়ে পড়ল। সব ঠিকঠাক মতো পালন করতে হবে। মেহেরনাজ এতক্ষণ পর্দার আড়াল হতে সবকিছু দেখলো, শুনল। ইমতিয়াজ পর্দার আড়ালে একজোড়া পা দেখে থমকে দাঁড়ালো, পথ পাল্টিয়ে সেদিকে পা বাড়ালো। আড়ালে কি করছো? মেহেরনাজ চমকে উঠল, পিছনে ইমতিয়াজকে দেখে শান্ত হলো, বুকে ফু দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, শুধালো, আপনার কি মনে হয় পশ্চিমের জঙ্গলে সত্যি জন্তু জানোয়ার আছে? তাহলে কি আছে? মানুষ? ইমতিয়াজ যেন ঠাট্টার সুরে বলল, সে যাই থাকুক, কিন্তু জন্তু জানোয়ারের গর্জন কিংবা জঙ্গলের আশেপাশে কোনো জন্তুর পায়ের ছাপ কি পাওয়া যায়? ইমতিয়াজ ভ্রু কুঁচকে তাকালো, কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল, চলো তোমার জঙ্গলে নিয়ে যাই, রস উদ্ঘাটন করে আসিও। সব জায়গায় এত নাক গলিও না। আব্বাজান আছে, আমি আছে, সবাই আছে। প্রথমে সম্মতি, আবার পরে অসম্মতিতে মেহেরনাজ ঠিক বুঝল না। চলুন যাই। শিকার করতে পারেন তো শিকার করে আসি। কি শিকার করবে? জন্তু জানোয়ার। আর যদি না পাই তবে আপনাকে। মেহেরনাজের অস্বাভাবিক কথা তার কাছে বেশ রসিক মনে হলো, তবে ইমতিয়াজ হাসল না। মেহেরনাজের দিকে কিছুটা ঝুঁকে পড়ল, কানের কাছে মুখ নিয়ে ঝিরে বলল, হৃদয় দিয়ে শিকার করো আমার হৃদয়, তলোয়ারবিহীন শিকার হোক আমার এই বুক পাঁচর। রসুই ঘরে রান্নার তোড়জোড় চলছে। সালেহা বেগম আজ হুট করে অসুস্থ হয়ে পড়েছেন। আবহাওয়া বেজায় খারাপ। সেদিন থেকে টানা 3 দিন বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি নেই, তবে আকাশের রোদের দেখাও মেলেনি। রাজ্যে অনেকেই অসুস্থ হচ্ছে বলেও খবর আসছে। চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন। ইমতিয়াজ ডাক্তার আনতে ঘাটে গিয়েছে। পাশের রাজ্যে ভালো ডাক্তার আছে, তাদেরই খবর পাঠানো হয়েছে। মেহেরনাজ আজ একাই রান্না করছে। জোগাড় যন্ত্র করতে দেওয়ার জন্য 2 জন আছে, তারাও আজ আসেনি। তাদের বাড়িতেও নাকি অনেক অসুস্থ। হাঁড়িতে ভাত ফুটছে, আরেক হাতে তরকারি কাটছে। তখনই শারমিন বেগম উপস্থিত হলো। মেহেরনাজকে একা দেখে জিজ্ঞেস করলো, তুমি একা কেন? হামিদা আসেনি? মেহেরনাজ পিছনে তাকালো, প্রত্যুত্তর করলো, না, আমি একাই পারি কিনা দেখতে হয়তো আসেনি। সে তো নিজেই বলে গেল আসবে, তোমাকে সাহায্য করবে। আমি তোমার শাশুড়ির কক্ষে ছিলাম, বুবু অসুস্থ, তাই একটু সেবা করছিলাম। মেহেরনাজ আর কিছু বলল না। সে ভালো করে জানে কেন আসেনি। জানি না কি কারণে তিনি আমায় পছন্দ করেন না। শাশুড়ি আম্মা পছন্দ না করলেও চোখের বিষ ভাবেন না। মাঝে মধ্যে অন্যের কান পড়ায় মন বেদিক হয়ে যায়। এর মধ্যে শারমিন মেঝেতে বসে পড়ল, কাটা তরকারিগুলো ধুয়ে হাঁড়িতে দিচ্ছে। আম্মাজান আসবো? পুরুষালী কণ্ঠে মেহেরনাজ ও শারমিন দুজনে তাকালো। রসুই ঘরের সামনে শিহাব দাঁড়িয়ে আছে। শারমিন বেগম তাড়াতাড়ি করে উঠে পড়লেন। আয়, কিছু দরকার? শিহাব ধীর পায়ে রসুই ঘরে প্রবেশ করল। এক পলক মেহেরনাজের দিকে তাকালো। মেহেরনাজও তাকিয়েছিল বিধায় চোখাচোখি হলো। স্বভাবগত তার শান্ত চাহনি। শারমিন বেগমকে উদ্দেশ্য করে বলল, আলমিরায় একটা দরকারি জিনিস রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। কি জিনিস? চল, আমি খুঁজে দিচ্ছি। কিছু তো গুছিয়ে রাখতে পারিস না। বলেই শারমিন বেগম বেরিয়ে গেল। শিহাব ঠায় দাঁড়িয়ে। মেহেরনাজ রান্নার ফাঁকে তাকালো। দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো। মহলে আসার কারণ শিহাবকে চিনে এবং 1-2বার কথাও হয়েছিল, তাই জিজ্ঞেস করল, কিছু বলবেন? শিহাব একবার আশেপাশে তাকালো, সূক্ষ্ম নজর বোলালো সামনের মানুষটার পানে, তারপর বলে উঠল, ভাইজানকে নিকাহ করে আপনি সুখী? জানেন তার বিষয়ে সব কিছু? মেহেরনাজের হাত থেমে গেল, তাকালো পাশে। মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দিল, নিকাহ কি সবাই সুখে থাকতে করে? তবে কি অসুখে থাকতে করেছেন? সুখ অসুখ সবই আল্লাহর দান। তিনি কপালে যা লিখে রেখেছেন তাই হবে। সুখ নয়তো অসুখ কোনো একটা কপালে জুটবে। দোয়া করি সুখই জুটুক, কপালের লিখন বদলে যাক, অসুখ বয়ে আনা সমস্ত মানুষ জীবন থেকে নির্বাসিত হোক। এতটুকু বলেই শিহাব রসুই ঘর ত্যাগ করতে উদিত হলো। দরজার আড়াল থেকে কেউ একজন সরে গেল। পর্দা উড়ল আড়ালে। মেহেরনাজ শোকিত নজরে তাকালো। শিহাব ততক্ষণে বেরিয়ে গেছে, রেখে গেছে এক রাস রহস্য। মেহেরনাজের মস্তিষ্কে হানা দিল একটি কথা, কি বলে গেল, কেন বলে গেল? মেহেরনাজের চতুরতা আজ ব্যর্থ হলো, বুঝতে পারল না তার কথা।
মালিনী মন খারাপ করে ছাদে বসে আছে। একটু আগেও সে বাগান থেকে ঘুরে এসেছে। প্রতিদিন বাগানে ঘোরে, কিন্তু মালির দেখা মিলে না। 4 দিন হয়ে গেলেও মালি আসেনি। খোঁজ নিয়ে জানতে পেরেছে তার আব্বাজানের সাথেও সেও নাকি অসুস্থ। এই খবর তার মন আরও বিষিয়ে গেল। মন খারাপ করে ছাদের এক কোণে বসে রইল। আজকাল তার কিছু ভালো লাগে না। মন শুধু উচাটন করে বেড়ায়। কেন তার কয়েকদিনের পরিচয়ের মালির জন্য এত আকুলতা? কেন চোখ দুটো তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে? এর উত্তর কি? ভয়ঙ্কর নাকি সুখ বিধান? এখানে একা কি করছো? মালিনী চমকে উঠল। তনিমাকে দেখে শান্ত হলো, বলল, ভালো লাগছিল না, তাই বসে আছি বুবু। এভাবে চমকালি কেন? আর একা থাকলে তো ভালো লাগবে না। আমারও কিছু ভালো লাগছে না, কি যে করি। তনিমা মালিনীর পাশে বসল, ওর ঘাড়ে মাথা রাখল। মালিনী জিজ্ঞেস করল, তোমার কেন ভালো লাগছে না বুবু? তনিমা দীর্ঘশ্বাস ফেলে উদাসীন হয়ে বলল, মনের অসুখ হয়েছে মালিনী, কাউকে বলতে পারি না, বোঝাতে পারি না। মালিনী চমকালো। তড়িৎ গতিতে পাশে তনিমার দিকে তাকালো। তার চমকানো দেখে তনিমা হাসল। মালিনী আবারও জিজ্ঞেস করল, মনের অসুখ? কেমন বুবু? কার জন্য এই অসুখ? এক হৃদয়হীন পুরুষের জন্য, যার মনে ভালোবাসা বলে কোনো বস্তুই নেই। নয়তো কি আর আমার চোখে তার জন্য লুকিয়ে থাকা ভালোবাসা দেখতে পেত না? কার কথা বলছো বুবু? তনিমা আশেপাশে তাকালো। দূরে ছাদের কিনারায় একজন দাসী কি যেন করছে, তাই ধীর কণ্ঠে বলল, তোর বীর পুরুষ ওয়াসিফ ভাইজানের কথা বলছি। মালিনী যেন আরেক দফায় চমকে উঠল, প্রশ্ন করল, কি বলছো? সত্যি? ভাইজান যে কড়া, একদম ইমতিয়াজ ভাইজানের মতো কঠোর মন তার। এই জন্যই ভয় পাই বলতে, অথচ তাকে একটুখানি না দেখলে আমার অন্তরে গ্রীষ্মের করার নাই মন প্রান্তর খাঁ খাঁ করে। মালিনী নিচুপ হয়ে শুনল, তার সাথেও মিল পাচ্ছে। তবে কি এজন্যই তার ও মন তাকে দেখার জন্য অপেক্ষা করে? দুপুর গড়িয়ে গেছে, ইমতিয়াজ আর ওয়াসিফ এখনও আসেনি। মেহনাজ সালেহা বেগমের কক্ষে তার মাথায় তেল মালিশ করে দিচ্ছে। তিনি আরামে চোখ বুজে আছেন। রাতে ঘুম হয়নি অসুখের জ্বালায়। তখনই সাইফুদ্দিন নওয়াজ খান উপস্থিত হলেন। নিজের কাজ শেষে বেগমকে দেখতে এসেছেন। মেহনাজের দিকে একবার কড়া নজরে তাকালেন। মেহনাজ ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলল। কার উপস্থিতি টের পেয়ে সালেহা চোখ খুলল। উঠে বসতে চাইলে সাইফুদ্দিন নওয়াজ মানা করলেন। তিনি কক্ষের ভেতর আসলে মেহনাজ বেরিয়ে যেতে উদিত হয়। সাইফুদ্দিন নওয়াজ তার উদ্দেশ্যে বলে, তোমার আগমনে ভালো কিছু হোক এই আশা করি। আমার পুত্র ব্যতীত অন্য কোনো দিকে তোমার নজর যেন না দেখি। মেহনাজ দাঁড়িয়ে গেল, পিছনে তাকালো। সাইফুদ্দিন নওয়াজের প্রতি উত্তরে এগিয়ে এসে বলল, কেন? অন্যদিকে চোখ দিলে কি ক্ষতি আপনার? ভয় পান নাকি? ভয় তারা পাবে যাদের অন্তরে পাপ আছে। সাইফুদ্দিন নওয়াজ খান রেগে গেলেন। আমার পুত্রের খোঁজ রাখো, তাকে ভালো পথে আনো। পাপ পবিত্র তোমার বিচার না করলেও চলবে। জমিদার মহলের ঐতিহ্য নিশ্চয়ই তোমার কথাই বদলে যাবে না। মেহনাজ আর কথা বাড়ল না, পা চালিয়ে বেরিয়ে আসলো কক্ষ থেকে। আসার পথে মনে হলো কেউ তাকে খেয়াল করেছে, কারো উপস্থিতি টের পাচ্ছে। সে তড়িৎ গতিতে পিছনে তাকালো, কেউ নেই। এমনই আশেপাশেও কেউ নেই। সামনে কিছু দাসী আর প্রহরী আছে, কিন্তু মনে হলো পিছনে কেউ আছে। ভাইজান, এখানে কি করছেন? জামশেদ নওয়াজ খান চমকে উঠল। কক্ষে তালা ঝুলিয়ে আমতা আমতা করে বললেন, এই কক্ষে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো দেখতে এসেছিলাম। শারমিন বেগম কিছু বলল না। জামশেদ কেমন যেন তাড়াহুড়ো করে চলে গেল। সে একবার বন্ধ কক্ষের দিকে তাকালো। এই দিকের কক্ষে সব সময় তালা ঝুলানো থাকে, কখনো খোলা হয় না। এদিকটায় মানুষ কম আসে বললেই চলে। শারমিন বেগম একটু সন্ধিহান চোখে তাকালো, তারপর আবার কিছু ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলল। তার কাজ আছে, সেসব করতে হবে, তাই সে অত কিছু আর না ভেবে চলে গেল। হামিদা কক্ষে বসে আছেন, পাশে তার প্রিয় পুত্র জাভেদ। প্রিয় বলার একটা কারণ আছে, ওয়াসিফ খুব একটা কথা শোনায় না, তার ওপর আবার সবসময় ইমতিয়াজের সঙ্গে ঘোরে, যা ওনার একদম অপছন্দ। সহ্য করতে না পারলেও মুখে বলতে পারে না। সবার সামনে ভালোবাসা দেখায়, আড়ালে নিন্দা ছড়ায়। কিছু মানুষ এমনই হয়, সামনে মধু ঝরে, আড়ালে বিষ মারে। এমনটাই হলো হামিদা।
ওয়াসিফ কখন আসবে জানিস? আসবে এখনই, তাকে বলে দিও পরের জন্য দরদ না দেখিয়ে আমার কথা যেন শোনে। হামিদা হাহুতাশ করে বলল, সে কি আমার কথা শোনে? মনে হয় আমাদের থেকে ওই ইমতিয়াজ বেশি প্রিয়, অথচ খাটায় শুধু কাজের লোকের মতো, সব সময় পিছনে নিয়ে ঘোরে যেন তার দেহরক্ষী। তাকে তার মতো থাকতে দাও, অযথা ঝামেলা বাড়িয়ে লাভ নেই। হামিদা আর জাভেদ পিছনে তাকালো। দরজার সামনে জমশেদ দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে আসলেন। হামিদা স্বামীর দিকে চেয়ে শুধাল, তোমারও কি দরদ উতলে উঠলো? ভালো চাইলে যা বলছি শোনো, ইমতিয়াজের সঙ্গে থাকলে খারাপ হবে না। জাভেদের তার সুনাম সহ্য হলো না, রেগেই বলল, এখানে কারো সুনামের খাতা খুলে বসা হয়নি, মেজাজ চড়া করতে না চাইলে বন্ধ করুন। জামশেদ নওয়াজ খান পুত্রের মেজাজ বুঝে চুপ হয়ে গেল। জাভেদ একবার রেগে গেলে তাকে দমানো মুশকিল হয়ে যায়। দেখতে শান্ত, কিন্তু ভেতরে বাস করে অশান্ত মনুষ্যত্ব। জামশেদ কক্ষের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। মেহনাজ খাওয়া শেষ করে সবে কক্ষে এসে বসল। ইমতিয়াজ এখনও ফেরেনি, তারই অপেক্ষা করছে মন। বারবার উকি দিচ্ছে জানালা বরাবর। সে নিজের মনের প্রতি অসন্তোষ হলো। কেন মন টানে তারই পানে। হঠাৎ ওয়াসিফের বলা কথাটা মনে পড়ে গেল। অন্তরে পবিত্রতা থাকে, ভালোবাসার ফুল ফুটবে আপনার মনে। কথাটুকু মস্তিষ্কে বাজল। এই কয়েকদিন নেশাদ্রব্য পান করে বলে মনে হয়নি। হয়তো নতুন নতুন ভালো সাজতে দেখাচ্ছে, নয়তো এর পেছনে অন্য কোনো কারণ আছে। কক্ষে একা তার ভালো লাগছে না। সেদিন প্রজারা এসেছিল, দুজন লোক জঙ্গলে গিয়ে আর ফেরেনি। তাদের খোঁজে মিলছে, তবে জীবিত নয়, মৃত হয়ে। শরীরে ছিল আঁচড়ের দাগ। সকলে বলেছে কোনো শিয়াল আকৃতি জন্তু জানোয়ারের কাজ এটা। মেহনাজ দেখতে যেতে চাইলে সাইফুদ্দিন নওয়াজ এবং ইমতিয়াজ কেউই তাকে যেতে দেয়নি। জমিদার মহল থেকে সেই জঙ্গল চোখে দেখা গেলেও দূরত্ব অনেকটাই। জঙ্গলের সামনে দিয়ে বয়ে চলা সমধি নদী। নদীর জল যেন স্বচ্ছ, তেমনই ভয়ঙ্কর তার পাশের জঙ্গল। ঘন জঙ্গলে জীবজন্তু থাকতেও পারে, তবে কেন জানি মেহনাজের মন জানতে চায় না। ভাবি বেগম, আপনাকে ভাইজান ডাকছে। হাঁপাতে হাঁপাতে কথাটা বলল তনিমা। মেহনাজ উঠে পড়ল, তনিমার সঙ্গে বেরিয়ে গেল। ইমতিয়াজ ও ওয়াসিফ দাঁড়িয়ে আছে পাশে। তিনজন লোক আছে, দুজন স্বল্প বয়সী ওয়াসিফের মতোই, আরেকজন মধ্যবয়স্ক। জানতে পারল তারা ডাক্তার। মেহনাজকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখল ইমতিয়াজ। ওয়াসিফকে বলল, অতিথিশালায় তাদের ব্যবস্থা করে দাও, জিরিয়ে নিয়ে আম্মাজানকে দেখে আসুক, তারপর গ্রামের অন্যদের দেখবে। ওয়াসিফ বরাবরের মতোই আদেশ মানল। তাদেরকে নিয়ে অতিথিশালার দিকে নিয়ে গেল। ওয়াসিফের দিকে তনিমা তাকিয়ে রইল। সেও চোখের তৃষ্ণা মেটাতে ওপাশে আরেকটু সামনে গেল। ইমতিয়াজ মেহেরনাজের দিকে এগিয়ে আসলো। মেহেরনাজের মুখোমুখি হয়ে বলল, অপেক্ষা করছিলে? না, অপেক্ষা করব কিসের জন্য? আপনার জন্য অপেক্ষা করার কতজন আছে? জান, না বলে হয়তো রাগ করে আছে। ইমতিয়াজ হেসে উঠল। মেহেরনাজ চোরা চোখে তাকালো। হাসিটা আজ বড় সুন্দর লাগলো। মন কাড়ল মেহেরনাজের। ইমতিয়াজ তা খেয়াল করে আবার বলল, হাসি কি ঘৃণা লাগে নাকি সুন্দর লাগে? মেহেরনাজ তাকালো, উত্তর না দিয়ে কক্ষের দিকে অগ্রসর হলো। ইমতিয়াজ নিজেও পিছু নিল। কক্ষে গিয়ে ইমতিয়াজ বসল। মেহেরনাজ আবার বেরিয়ে আসলো। ইমতিয়াজ শুধু তার গমন দেখল। হাতের তলোয়ারটা পাশে রাখল। আলমিরা থেকে তার প্রয়োজনীয় জিনিস বাহির করল। দাঁড়ালো খোলা জানালার পাশে, তাকিয়ে রইল দূর প্রান্তে। কি দেখছেন ওইদিকে? ডাকছে নাকি বাইজি মহলে? ইমতিয়াজ পেছনে তাকালো। মেহনাজ খাবারের থালা হাতে দাঁড়িয়ে আছে। কথাটা বলে খাবারের থালাটা রাখলো, পাশের জগ থেকে পানি ঢেলে দিল। ইমতিয়াজ নিশ্চুপ। সে আবার বলল, খেয়ে নিন। খাবো না। কেন? আপনি না খেলে আপনার আম্মাজান আবার আমাকে দোষ দিবেন। খেয়ে নিন। আপনার আব্বা আম্মা সবার নির্দেশ এই মহলে আমাকে আপনার জন্যেই এনেছে প্রতিসেবা করতে। আসেন, বসেন। ইমতিয়াজ এসে বসল। মেহনাজ যেতে নিলে তাকে আটকে দিল। হাত ধরে টেনে পাশে বসালো। মেহনাজ হকচকিয়ে গেল। ইমতিয়াজ হেসে বলল, প্রতিসেবার দায়িত্ব যখন নিয়েছ, তবে খাইয়ে দাও। মেহনাজ ছোট ছোট চোখ করে তাকালো। ইমতিয়াজ তার চাহনি লক্ষ্য করে আবার বলল, এভাবে তাকাইও না, বেশালাম হয়ে যাব। প্রেমে পড়বো, সাথে তোমাকে নিয়ে প্রেম সাগরে পাড়ি দেব। আপনি নিজ হাতে খান। হাতে আঘাত পেয়েছে। বলেই ডান হাতটা সামনে ধরল।
মেহনাজ তাকালো, সত্যি হাতে আঘাত লেগেছে, দুটো আঙ্গুল কেটে গিয়েছে, তালুতেও লাল হয়ে আছে। মেহনাজ না চাইতেও বিচলিত হলো, শুধালো, আল্লাহ, আঘাত কিভাবে পেলেন? ঘাটে গিয়েছিলাম, সেখানে আঘাত পেয়েছি। মেহনাজ হাতটা তার হাতের মধ্যে নিল। ইমতিয়াজ তাকিয়ে রইল, কিছু একটা ভেবে হাসল। মেহনাজ বাইর হয়ে গেল, আবার তখনই ফিরে আসলো, হাতটা হাতে নিয়ে ব্যথানাশক ঔষধের প্রলেপ লাগিয়ে দিচ্ছে। আহ! কি হলো, ব্যথা লাগলো? মেহনাজ বিচলিত হয়েই জিজ্ঞেস করল। ইমতিয়াজ মাথা নাড়ল। মেহনাজ তার মুখের দিকে তাকিয়ে আলতো করে প্রলেপ লাগিয়ে দিল। এবার আর ব্যথা লাগলো না, যদিও আগেরবারও লাগেনি। ইমতিয়াজ ব্যথা পাওয়ার নাটক করেছিল মেহনাজের অনুভূতি দেখার জন্য। প্রলেপ লাগানো শেষে মেহনাজ হাত ধুয়ে এসে থালা থেকে ভাত মাখিয়ে ইমতিয়াজের মুখের সামনে ধরল। ইমতিয়াজ মনে মনে আনন্দ নিয়ে মুখে নিল। তার আনন্দের রেখা ঠোঁটে ফুটে উঠল। আমি আমার দায়িত্ব পালন করছি, শুধু হাতে আঘাত না পেলে খাওয়াতাম না আমি। আঘাত পেয়ে যদি বেগমের আদর যত্ন পাওয়া যায়, তবে সেই আঘাতে নেই কোনো ক্ষতি। মেহেরনাজ তার কথা না শোনার ভান করল। কক্ষের আধে খোলা দরজার ফাঁক দিয়ে সাইফুদ্দিন নওয়াজ খানের চোখে সেই দৃশ্য পড়ল। তিনি বেশ খুশি হলেন। তিনি পুত্রকে এমন বাঁধনে খুশি দেখতে চান। বাহির পানে সুখ যে ভয়ঙ্কর অসুখ, ধ্বংসে বয়ে আনবে। সূর্য পতিত হয়েছে পশ্চিম আকাশে, আধারে নিমজ্জিত হয়েছে ধরণী। মহলের আনাচে কানাচে হ্যারিকেনের আলো, আর বাহিরে মশাল জ্বলছে। সালেহা বেগমকে ডাক্তার দেখছেন, রোগ বুঝে ঔষধ দিয়েছে। অপেক্ষা করতে হবে অসুখ সারছে কিনা দেখতে। দাসীরা ডাক্তারের অতিথি আপ্যায়ন করছে। অনেক মানুষ আছে এখন, তারা গ্রামেও গিয়েছিল রোগী দেখতে, ফিরেছে একটু আগেই। এখন খাবার খেয়ে বিশ্রাম নেবে। মহলের সকলে অতিথিদের নিয়েই খেতে বসেছে। শারমিন আর হামিদা বেগম খেতে দিচ্ছেন। মেহনাজ এগিয়ে দিচ্ছে। সে দু একবার কারো দৃষ্টি লক্ষ্য করল। ইমতিয়াজ খেতে গিয়ে থমকে গেল, পাশে তাকালো, তারপর থমথমে কণ্ঠে মেহনাজকে আদেশ করল, কক্ষে যাও, আমি আসছি। সকলে ইমতিয়াজের দিকে তাকালো। হামিদা বলেই ফেলল, কেন, তার কি কাজ করতে অসুবিধা হচ্ছে? তোমার কাজ করতে দিতে ভালো লাগছে না? ইমতিয়াজের সোজা সাপটা জবাব, নজর সহ্য হচ্ছে না। কেউ চমকে উঠল। মেহনাজ কি ঠিক বুঝল না। হামিদা বিষ চোখে তাকালো, অসহ্য লাগলেও সহ্য করে চুপ রইল। কি হলো, যাও। মেহনাজ ধমকে চমকে উঠল, তরকারির বাটিটা রেখে চলে গেল। ইমতিয়াজ এবার খাওয়ায় মনোযোগ দিল। সাইফুদ্দিন নওয়াজ খান ডাক্তারের সঙ্গে গল্প করছে খাওয়ার মাঝে। তার সেদিকে মনোযোগ নেই, তার মনোযোগ অন্য কিছুতে। ওয়াসিফ তার বাম পাশে বসে, কানে কানে কি যেন বলল। তার প্রতি উত্তরে সেও ধীরে বলল, তার দিকে লোভাতুর নজর আমি সহ্য করব না, তার দিকে নজর কেবল আমারই থাকবে। মধ্যরাত, শুনশান মহল যেন ঘুমিয়ে পড়েছে। প্রহরীরা দাঁড়িয়ে ঝিমাচ্ছে, ঘোড়াশালে মশাল জ্বলছে। হুট করে এই মধ্যে রাতে মেহনাজের ঘুম ভেঙে গেল। চোখ মেলে দৃষ্টি আটকালো পাশে ইমতিয়াজের দিকে। গা থেকে চাদর সরে গেছে দেখে মেহনাজ তার গায়ে চাদর টেনে দিল। পালঙ্কে হতে নামল। কক্ষে মিটিমিটি হ্যারিকেনের আলো জ্বলছে। তার পানি পিপাসা পেয়েছে। জগ থেকে পানি ঢেলে খেয়ে আসতে নিলে জানালার দিকে নজর গেল। মন চাইল জানালার পাশে দাঁড়াতে। কুয়াশায় বাহিরে কিছু দেখা যাচ্ছে না, পাশের সেই গাছটাও না। শিশির পড়ছে তা অনুভব করল। হুট করে নজর এলো মহলের বাম পাশ হতে আগুনের আলো দেখা যাচ্ছে কিছুটা। মনে হচ্ছে মশাল হাতে কেউ এগিয়ে যাচ্ছে। কাউকে দেখা যাচ্ছে না, কেবল আগুনের মতো সোনালি বর্ণের কিছু একটা নজরে আসছে। কিন্তু এই মধ্যরাতে ওদিকে কে যাচ্ছে? ওদিকে তো বাইজি গৃহ। কক্ষে ইমতিয়াজের দিকে একবার তাকালো, সে তো মহলে। তবে কে গেল? বাহিরের কেউ নাকি মহলের কেউ? বুঝবে কি করে? মেহনাজ তাড়াতাড়ি করে তৈরি হলো বাহিরে যাবে বলে। কোথায় যাও এই মধ্যরাতে? যেই কক্ষের দরজা খুলছে তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ শুনে মেহনাজ থমকে গেল। তড়িৎ গতিতে পিছনে তাকালো। ইমতিয়াজের তীক্ষ্ণ দৃষ্টি তার ওই পানে। পানি পিপাসা পেয়েছিল, তাই বাইরে যাচ্ছিলাম। পানি তো কক্ষেই আছে। মেহনাজ এবার দোটানায় পড়ল, মনে মনে বলল, কি জবাব দেব এবার? কি হলো বলো। আসলে এই পানিতে একটা পোকা পড়েছে দেখলাম, তাই। ইমতিয়াজ হয়তো বিশ্বাস করল, কোনো প্রশ্ন না করে আবার শুয়ে পড়ল।
মেহনাজ বাহিরে গেল, কক্ষের সামনে একটু দাঁড়িয়ে থেকে আবার কক্ষে আসবে বলে ভাবল। পানি খাবে বলে এসেছে, মিথ্যে হলেও বিশ্বাস করাতে বাহিরে এসেছে। কক্ষের সামনে থেকে সামান্য একটু এগিয়ে গেল। মেহনাজ অতিথিশালার পাশে কারো ছায়া দেখতে পেল, এগিয়ে গেল আর বলল, কে ওখানে? তার কণ্ঠ শুনেই ছায়াটা সরে গেল। মেহনাজ দৌড়ে গিয়েও কিছু দেখতে পেল না। ততক্ষণে সেই ব্যক্তি হাওয়া হয়েছে। আশেপাশে খুঁজেও কাউকে পেল না। কে ছিল ওখানে? অতিথিদের কক্ষের দরজা বন্ধ, তবে কে? কেনই বা পালালো আমায় দেখে? ভাবতে ভাবতে ফিরে আসতে উদিত হলো। নিচে কি যেন একটা চকচক করে উঠল। মেহনাজের দৃষ্টি সেখানে পড়ল। উবু হয়ে জিনিসটা হাতে তুলে নিল, তাকিয়ে রইল চকচক করা জিনিসটার দিকে। মেহনাজ আজ তার আব্বাজানের মহলে যাবে। ইমতিয়াজকে আমিরাত শাহ আগেই বলেছে, দ্বিমত করেনি, আবার মতও দেয়নি। তবে সাইফুদ্দিন নওয়াজ যেতে বলেছেন, 2 দিন সেখানে থাকবে বলে ভেবেছে। এর পিছনে অবশ্য কারণও আছে। মেহনাজ কয়টা পোশাক গুছিয়ে নিল। এগুলো নিতে হবে লোক দেখাতে। তার সবসময় জাঁকজমকপূর্ণ পোশাক পরতে ভালো লাগে না। সাধারণ পোশাকই তার সুন্দর লাগে। কিন্তু এখন সময় বদলেছে, নতুন সম্পর্কে জড়িয়েছে নিজেকে। সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়, মানুষ, পোশাক, ভাগ্য সবই। কিন্তু চিন্তাধারা কিংবা মন কি পরিবর্তন হয়? মেহনাজ ইমতিয়াজকে খোঁজার জন্য বেরোলো। মালিনীকে দেখতে পেল, শুধালো, তোমার ভাইজানকে দেখেছো? না, দেখিনি। আমি দেখেছি, ভাইজানকে একটা কাজেই পাঠালো বড় আব্বাজান। তনিমার উত্তরে মেহনাজ আবার নিজ কক্ষে গেল। একটু পর বেরিয়ে আসলো। এখনই যাবে? 2 দিন পর আসবো। তুই যাস কাল, কিন্তু আমরা গ্রামের নদীতে যাব নৌকায় চড়তে। মালিনী মাথা নাড়ল। মেহনাজ শাশুড়ি কক্ষে গেল। উনি 2 দিনে অনেকটা সুস্থ হয়েছেন। ডাক্তার কয়েকদিন বিশ্রাম নিতে বলেছে। আম্মা, আমি ওই মহলে যাচ্ছি। বেগম সালেহা তাকালো। মেহনাজ এই কয়েকদিন তার ভালো সেবা করেছে, না চাইতেও মন কিছুটা গলেছে। যতটা উগ্র ভাবত ততটা নয়। ঠিক আছে, যাও। ইমতিয়াজকে এভাবে চোখে চোখে রেখো, সর্বনাশ মুখও যেন আর না হয়। মেহনাজ যেতে নিয়েছিল, সে থেমে গেল, পিছনে তাকালো, হেসে ফেলল, বলল, আমি কি শুধু ব্যবহারযোগ্য পণ্য? এমন বলছো কেন? সবারই একই কথা, তাই বলতে বাধ্য হলাম। তিনি আমার স্বামী, তাকে শুধরানোর চেষ্টা করতেই পারি, ভুলও মাফ করতে পারি, কিন্তু পাপ নয়। যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। সালেহার সন্তোষ মুখখানা আবার আধারে ঢাকল। অজানা ভয় জেঁকে ধরল মনে। মেহনাজ ততক্ষণে কক্ষ ত্যাগ করল। পাপের ফল কতজন পায়, আড়ালে লুকাই তো থাকে তাদের কতিপয়। মাহবুবা বেগম কক্ষে শুয়েছিলেন। মেহনাজের ডাকে তিনি ছুটে আসলেন। আম্মাজান। মেহনাজকে দেখে জড়িয়ে ধরল। তাদের নিত্যদিন দেখা হলেও কেন যেন মনে হয় কতদিন দেখা হয় না কন্যাকে। মায়ের মন ঘন্টা পেরোলেই বছর মনে হয়। তবুও ভাগ্য ভালো, কাছে হওয়াতে প্রায় রোজ দেখা হয়। দূরে হলে তো মাসে বছরে দেখা মিলত। মা কন্যার ভালোবাসা আদর শেষ হলে কক্ষে চলো। আমিরাতের কথায় মেহনাজ আর মাহবুবা বেগম হাসল। 3 জনে গেল কক্ষের দিকে। আমিরাতের চোখে মুখে হাসির সঙ্গে একটু চিন্তা মিশ্রিত আছে। মেহনাজ তা খেয়ালও করল। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমেছে। আজ শীতের প্রকোপ একটু কম, এজন্য কুয়াশা পড়ছে কম। ইমতিয়াজ এবং তার প্রিয় বন্ধু মাহমুদ ঘোড়া থেকে নামল। 2টো ঘোড়া আস্তাবলে রেখে আসলো। মাহমুদ বলল, যে কাজে গেলাম সেটা তো হলো না, রাত হয়েছে। এবার গেলে আগেই যেতে হবে। হয়তো তারা আমাদের আগমন বুঝতে পেরেছে। এখানে এসব কথা না বলে মহলের আশেপাশে শত্রুর অভাব নেই যে। মাহমুদ চুপ করল। উত্তেজনায় ভুলে গেছিল দেয়ালেরও কান আছে। আমি তাহলে বাড়ি যাই। ইমতিয়াজ অনুমতি দিল। মাহমুদ বাড়ির পথে রওনা দিল। তার সাথে পাঠালো 2 জন প্রহরীকেও। তারপর সে মহলের দিকে অগ্রসর হলো। মহলে প্রবেশ করতেই ওয়াসিফের সঙ্গে দেখা, যেন তারই অপেক্ষা করছিল। আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করল, কাজ হয়েছে? পরে বলছে, এখন কক্ষে যাব। ওয়াসিফ কিছু বুঝে আর জানতে চাইল না। ইমতিয়াজ পা চালালো। পিছন থেকে তার গমন দেখল। কক্ষের সামনে শিহাব দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ তাকে দেখে তার কাছে গেল। বাণিজ্যিক অবস্থা কেমন? সব ঠিকঠাক চলছে? সদাগর আসছে? ভালো চলছে। পাশের রাজ্য কয়দিন ছিলাম, সেখানে ডাকাতের প্রভাব বেড়েছে, ভয় করছে একটু। বড় আব্বাজানকে সব দিক নজর রাখতে বলিও।
প্রস্তুত থাকতে হবে। রাজ্য লুটপাট চালালে সব কিছু নিয়ে যাবে। তাদের দল নাকি বেশ বড়, খবর পেয়েছি। কালকে নাকি দূর গ্রামে হাল চাষের গরু মহিষ চুরি হয়েছে, খবর পেয়েছি আজ। আব্বাজান ভাবনায় আছে এটা মনে হয় চোরের কাজ। চোর ডাকাত বৃদ্ধি পেলে রাজ্যে হাহাকার মিলবে। কোথায় গিয়েছিলে? সেই গ্রামে? হ্যাঁ। বলেই ইমতিয়াজ নিজ কক্ষে প্রবেশ করল। কয়েকজন দাসী ইমতিয়াজকে আসতে দেখে সালেহা বেগমকে খবর দিল। তিনি মালিনীকে পাঠালেন। কিছু লাগবে ভাইজান? ইমতিয়াজ কক্ষে এসে মেহনাজকে দেখতে না পেয়ে বিচলিত হলো। সে ভুলে বসলো দুপুরের কথা। মেহেরনাজ কোথায়? ভাবি বেগম তো তার আব্বাজানের মহলে গেছে, তোমাকে দুপুরে তো বলল। ইমতিয়াজের এবার মনে পড়ল। খাবার কক্ষে পাঠাবো নাকি ওখানে খাবে? ইমতিয়াজ কক্ষ হতে বাহির হওয়ার জন্য উদ্যত হলো। মালিনীকে বলল, লাগবে না, আমি ওই মহলে যাচ্ছি, সেখানে খেয়ে নেব। আম্মাজান কিংবা আব্বাজান জিজ্ঞেস করলে বলিস রাতে সেখানে থাকবো। মালিনী চকিত নয়নে তাকালো তার ভাইজানের পানে। সময়ের সাথে তবে কি তার ভাইজান পরিবর্তন হচ্ছে? বাধা পড়ছে মেহেরনাজের আঁচলে? এমন হলে তার থেকে খুশি কি আর কেউ হবে? না, তার থেকে বেশি খুশি কেউ হবে না। ওখানে দাঁড়িয়ে কি করছিস? তনিমা চমকে উঠল। পর্দার আড়াল থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তার আগেই ওয়াসিফ তার সামনে হাজির হলো। কপালে টান টান ভাঁজ করে তার দিকে তাকালো, জানতে চাইল, এখানে আড়ালে কি কাজ? তনিমা ভয়ে কথা হারিয়ে ফেলল। কি বলবে? আপনাকে দেখতে এসেছি। কি হলো বল। আপনাকে দেখতে এসেছি। ভয়ের চোটে মিথ্যের বদলে সত্যি বলে দিয়েছে। মানে? তনিমার গলা শুকিয়ে এলো ভয় আর ওয়াসিফের কঠোরতার। সে যদি শুনে রেগে গিয়ে আম্মাকে বলে দেয় তাহলেই সর্বনাশ। মানে আপনি নাকি রাতের ভোজন করেনি তাই? আমি তো বলেই দিয়েছি, খাবার দেখতে আসার কি আছে, যা গিয়ে ঘুমিয়ে পড়। তনিমার নিচু করে রাখা মাথা নাড়ালো। যাওয়ার জন্য পা বাড়িয়ে একটু দূরে গিয়ে আবারও থামল। ওয়াসিফ এখনও দাঁড়িয়ে আছে। দূর থেকে তার দিকে তাকিয়ে বলল, এমন কঠোরভাবে নিয়মে না থেকে একটু নরম হলেও পারেন, গম্ভীর মুখে হাসি রাখলেও পারেন। সবসময় এক নিয়ম মেনে চলতে কি ভালো লাগে? ওয়াসিফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তনিমা ততক্ষণে সে স্থান দৌড়ে ত্যাগ করল। ওয়াসিফ তার গমনের দিকে তাকিয়ে রইল, মনোভাব বোঝার চেষ্টা করল। আজকাল অদ্ভুত নজর সে লক্ষ্য করে। আমিরাত সন্ধ্যার পর আর মহলে যায়নি, তার কাজও নেই। মেহনাজ তার কক্ষে গিয়েছে একটু আগে। সকলে একসাথে ভোজন সেরে নিজ নিজ কক্ষে উদিত হয়েছে। মাহবুবা বেগম কি যেন খুঁজছে। তখনই সদর দরজায় করানার আওয়াজ আসলো। এখন আবার কে এলো? আমিরাত শাহ উঠে পড়লেন। মহল থেকে জমিদার মশাই ডাক পাঠিয়েছেন কি দেখে আসি। তিনি বেরিয়ে গেলেন। সদর দরজা খুলে ইমতিয়াজকে দেখতে পেলেন। তুমি আসো আসো। ইমতিয়াজ ভেতরে আসলো। মাহবুবা বেগম কথা শুনে বেরোলো। ওনাকে দেখে শুধালো, আম্মা, মেহেরনাজ কোথায়? মেহনাজ তো মাত্র কক্ষে গেল। তুমি কি খেয়ে এসেছো নাকি খাবার দিব আব্বা? আপনার কন্যা এসে খাবার নিয়ে যাবে, আপনারা ঘুমিয়ে পড়ুন আম্মা। ইমতিয়াজ মেহেরনাজের কক্ষের দিকে গেল। দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় হাত দিয়ে বুঝতে পারল ভেতর থেকে বন্ধ। কড়া নাড়ল জোরেই। মেহেরনাজ সবে খঞ্জর আর একটা ধনুক একসাথে গুছিয়ে নিচ্ছিল। এখন আবার কে এলো? হাতের জিনিস দুটো লুকিয়ে রাখল। দরজা খুলে ইমতিয়াজকে দেখে কিছুটা অবাক হলো। আপনি এখানে? বেগমজানকে রেখে ঘুমাসে কি করে? কক্ষে প্রবেশ করতে করতে কথাটা বলল। মেহনাজ মুখ বাঁকালো। এসব কথা মোটেও সত্যি নয়। কোনো প্রয়োজন? কেন, প্রয়োজন ছাড়া আসতে পারি না? না, প্রয়োজন ছাড়া কেউ কোথাও যায় না। ইমতিয়াজ পালঙ্কে বসতে বসতে উত্তর দিল। তা ঠিক বলেছ, প্রয়োজন তো আছে। তোমাকে প্রয়োজন। মেহনাজ তাকালো। তার দৃষ্টি সন্দিহান। কি দেখছ? আপনার মতলব কি? আমার কোনো মতলব নেই, তোমার মতলব কি তাই বলো। মেহনাজ চমকালো কিছুটা, মনে মনে ভাবল। কি বলতে চাচ্ছেন উনি? তখনই দরজায় কড়া নাড়ল মাহবুবা বেগম। খাবারের থালা হাতে ভেতরে আসলো। সবকিছু রেখে তিনি চলে গেলেন। ইমতিয়াজ আয়েশ করে বসল। সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো আর বলল, শত্রু হলেও মানুষ খাওয়ার খোঁজ নেয়, অথচ তুমি আমার সহধর্মিণী হয়ে খোঁজ নাও না। এত ঘৃণা যখন, তার নিকে রাজি হয়েছিলে কেন? কেন করলে আমাকে নিকা? মেহেরনাজের দৃঢ় চোখে তাকালো। কিছুটা কাছে গিয়ে উত্তর দিল,
আপনার আব্বাজানের জোড়াজড়িতে রাজি হতে বাধ্য হয়েছি, এ কথা নিশ্চয়ই অজানা নয়। ইমতিয়াজ শুনল, খাওয়ায় মনোযোগ দিল। আশেপাশে কেউ আছে সে তা ভুলে বসল, তাকালো না একবারও আর মেহেরনাজের দিকে। মেহেরনাজ ওর দিকে তাকিয়ে আছে, কি করছে কি চাইছে তার মতিগতি বুঝতে পারছে না। এর মধ্যে ইমতিয়াজের খাওয়া শেষ হলো। হাত ধুয়ে পালঙ্কে পা তুলে চাদরে গা টেনে নিয়ে সোজা শুয়ে পড়ল। মেহেরনাজ হাঁ হয়ে গেল, উনি এখানে ঘুমাবে? তাহলে উদ্দেশ্য হাসিল হবে কি করে? যে কারণে আসা সেটাই হলো না, নিরাশা। কি হলো, ঘুমাবে নাকি দাঁড়িয়ে থাকবে? ইমতিয়াজের কথায় মেহনাজ পালঙ্কের দিকে গেল। ইমতিয়াজের আরেক পাশে মাথা ঘুরিয়ে শুয়ে পড়ল। ইমতিয়াজ পাশ ফিরে তাকালো, মেহনাজ অপাশে ঘুরে আছে। মধ্যরাতে মেহনাজের ঘুম ভেঙে গেল। মনে হলো জানালায় কেউ ঠকঠক করছে। আওয়াজটা আবার নেই এখন। সবে শুতে যাবে তখন আবারও ঠকঠক আওয়াজ হলো। মেহনাজ একবার ইমতিয়াজের দিকে চেয়ে পালঙ্ক থেকে নামলো। একটু ভয় লাগলো, আবার বুকে সাহস আনলো। এই রাতে দরজায় কড়া নাড়ছে। শুনেছে চোরে ডাকাতের উপদ্রব, দূর গ্রাম থেকে এসেছে তারা, নয়তো আবার। সে হাতে খঞ্জরটা হাতে নিল, নিঃশব্দে জানালার কাছে গেল। মেহনাজ জানালাটা খুলে দিল। হঠাৎ জানালার বাহির থেকে তলোয়ার ছুটে আসলো। মেহনাজকে কেউ টেনে নিল। তলোয়ারখানা পড়ল কক্ষের মেঝেতে। ঝনঝনের শব্দ আর ভয়ে মেহনাজের বুক কেঁপে উঠল। পাশে ইমতিয়াজ, সে তাকে জিজ্ঞেস করছে। লাগেনি তো? মেহনাজ মাথা নাড়ল। ইমতিয়াজ উঠে জানালার দিকে গেল। অন্ধকারে কেউ নেই, কিছু দেখা যাচ্ছে না। সে ফিরে আসলো, তলোয়ারখানা হাতে নিল। কে তোমার শত্রু যে তোমাকে মারতে চায়? কেন জানলা খুলেছিলে? মধ্যরাতে কোনো অসৎ উদ্দেশ্য ছাড়া কেউ জানলা ঠকঠক করবে না। চেনা হলে তো কথা বলতাম। সাহসিকত ভালো, কিন্তু এটাকে বোকামি বলে। মেহনাজ শুধু শুনল, কিছু বলল না। সে শুধু ভাবছে কে তার শত্রু, কে বা তাকে মারতে চাইল।